এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই কোরবানি ঈদ, আর তার আগে চর্চার কেন্দ্রে গরু জবাই ইস্যু। এই নিয়ে ব্যাপক আলোচনাও চলছে। এদিকে আজ কলকাতার হাইকোর্টে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছে। গরু কুরবানির বিষয়ে শুভেন্দু অধিকারীর ফাঁসির রায় হতে পারে। কলকাতার রাজপথে ধ্বংসলীলা, বিজেপি এবং মমতা ব্যানার্জির লোকদের মধ্যে মারামারি। এই মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট, মুসলিম বিরোধী এবং জনবিরোধী এবং মানবতাহীন। কাল পর্যন্ত গোমাংসকে তো বাটি বাটি এখন গোমাতার জন্য পাগল হয়ে যাচ্ছে। কাল পর্যন্ত বান্ডিল বান্ডিল টাকা নিয়েছে, সে এখন বলছে দুর্নীতিমুক্ত সমাজ করবে। যদি কোনো জায়গায় প্রশাসনের কেউ এসে মাইক খুলে নেওয়ার কথা বলে, তাকে আপনি প্রশ্ন করবেন যে কোন আইনের ভিত্তিতে আপনি আমাকে এই মাইকটা খুলতে বলছেন। যে রাজনৈতিক ছক কষা হয়েছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য, সেই ছকই বুমেরাং হয়ে এখন আঘাত হানছে খোদ রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি এবং এমনকি চিড়িয়াখানার বন্য প্রাণীদের উপরও। রাজ্যে কোরবানি নিষিদ্ধ হওয়ায় হাটে কোনো ক্রেতা নেই। মুসলিমরা এই আইনি হয়রানি থেকে বাঁচতে গরু কেনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে ঋণের দায়ে জর্জরিত এবং দিশেহারা হিন্দু খামারিরা 20,000 গুজরাটি, 12,000 পূর্বাঞ্চলী। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ব্যানার্জি। শুভেন্দু অধিকারী তার বিতর্কিত মন্তব্যের জন্যই আজকে বিপদের মুখে পড়েছে। গরু কুরবানির বিষয়ে মমতা ব্যানার্জি কলকাতার হাইকোর্টে মামলা করে এবং শুভেন্দু অধিকারীর চূড়ান্ত একটি শাস্তি হয়। দর্শক শ্রোতা, ভারতের মুসলিম হিন্দু সবাই একজুট হয়ে রাজপথে নেমেছে। এই রাজপথে নামার দৃশ্য দেখেই নরেন্দ্র মোদী একটি সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তর ফলে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা তুলপার পরিস্থিতি হয়, অসংখ্য ঘটনাও ঘটে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুসলিমদের আন্দোলনে যা যা হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর অবস্থা বা মমতা ব্যানার্জির অ্যাকশন সব কিছুই এক এক করে ধারাবাহিকলি দেখানোর চেষ্টা করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনে। বিরোধী আসনে থাকাকালীন দীর্ঘদিন ধরেই মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন বিজেপির নেতা নেত্রীরা। বিশেষ করে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা নিয়ে বারবার সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ ছিল ধর্মের ভিত্তিতে ভাতা দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল সরকার। কিন্তু সময় বদলেছে, এখন রাজ্যের ক্ষমতায় বিজেপি, আর সরকারে এসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে নতুন প্রশাসন। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমাম ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করা। শুধু তাই নয়, একই সঙ্গে পুরোহিত ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো বিশেষ সম্প্রদায়কে আলাদা করে সরকারি ভাতা দেওয়া হবে না বলেই কার্যত স্পষ্ট বার্তা দিয়েছে নতুন সরকার। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। একদিকে বিজেপি বলছে সরকার ধর্মনিরপেক্ষ নীতি মেনেই কাজ করছে, অন্যদিকে বিরোধীদের দাবি এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা এবং নির্দিষ্ট সম্প্রদায়কে বার্তা দেওয়ার চেষ্টা। এই আবহেই রবিবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে ইমাম ভাতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করলেন, ইমাম ভাতা কখনো ধর্মের ভিত্তিতে দেওয়া হয়নি, বরং সামাজিক সচেতনতা এবং জনস্বার্থ রক্ষার স্বার্থেই সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। লাইভে এসে মমতা বলেন, সব ফান্ড ওরা বন্ধ করে দিয়েছে, ইমাম ভাতাটা ধর্মের জন্য পেত না। জানেন, একবার একজনের পোলিও হয়েছিল হাওড়ায়, তার জন্য ভারত ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল। এরপর তিনি পুরো ঘটনার পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সেই সময় রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করার প্রয়োজন ছিল, বিশেষ করে গ্রামাঞ্চল বা পিছিয়ে পড়া এলাকায় টিকাকরণ নিয়ে সচেতনতার অভাব ছিল। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। মমতার কথায়, সমাজকে সচেতন করার জন্য ভাতা দেওয়া হয়, তারা যাতে পড়াশোনায় এগিয়ে যান, সোশ্যাল কাজে যুক্ত থাকেন, মানুষের পাশে দাঁড়ান, সেই কারণেই এই ভাতা চালু করা হয়েছিল। তো মমতা ব্যানার্জি তিনি এই ইমাম মুয়াজ্জেম ভাতা কেন দেওয়া হচ্ছিল সেই নিয়ে কি সাফাই দিয়েছেন, শুনুন। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা এসেছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা এগিয়ে যান, শিক্ষার মান উন্নত। এই জন্য করা হয়েছিল, সোশ্যাল ওয়ার্কে তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব খুচকাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক তরজা আরো বেড়ে গিয়েছে। তৃণমূলের দাবি বিজেপি বিষয়টিকে ভুলভাবে মানুষের সামনে তুলে ধরছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইমাম ভাতা নিয়ে বিতর্ক নতুন নয়, বহু বছর ধরেই এই বিষয়টি বাংলার রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হিসেবে উঠে এসেছে। যখন প্রথম এই ভাতা চালু হয়েছিল তখন থেকে বিরোধীরা প্রশ্ন তুলেছিল কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের ভাতা দেওয়া হবে, যদিও পরে পুরোহিতদের জন্য ভাতা চালু করেছিল রাজ্য সরকার। তৃণমূলের দাবি ছিল সরকার সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করছে, কিন্তু বিরোধীরা সেই যুক্তি মানতে নারাজ ছিল। বিজেপির অভিযোগ ছিল প্রথমে সংখ্যালঘু ভোট ব্যাংকে লক্ষ্য করেই এই ধরনের প্রকল্প আনা হয়েছিল। এখন ক্ষমতায় এসে বিজেপি সেই প্রকল্পই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তারপর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। মমতা ব্যানার্জি তার লাইভে শুধু ইমাম ভাতা নিয়েই কথা বলেননি, তিনি নতুন সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আজান নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি সরব হন। বলেন, আজান পছন্দ করেন না, মুসলিমদের পছন্দ করেন না, প্রয়োজন হলে আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে। যে রাজনৈতিক ছক কষা হয়েছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য, সেই ছকেই বুমেরাং হয়ে এখন আঘাত হানছে খোদ রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি এবং এমনকি চিড়িয়াখানার বন্য প্রাণীদের উপরও। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু নীতিগত সিদ্ধান্ত এবং অঘোষিত বিধিনিষেধের প্রবর্তন করা হয়েছে যা রাজ্যের আর্থসামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় গভীর প্রভাব ফেলছে। একদিকে মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাওয়ার নির্দেশ, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে ছুটি কাটছাট করা। সব মিলিয়ে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার হরণের অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। গরুর কোরবানি বন্ধ করতে গিয়ে মুসলিমদের চেয়েও এখন বেশি বিপাকে পড়েছেন খোদ হিন্দু খামারিরা, আর মাংসের অভাবে খাঁচায় ঢুকছে রয়্যাল বেঙ্গল টাইগার। পুরো বিষয়টির গভীরে গেলে দেখা যায় রাজনীতির এই দাবা খেলায় শেষ পর্যন্ত ক্ষতি হচ্ছে পুরো রাজ্যেরই। শুরুতে আসা যাক ধর্মীয় অধিকার এবং ছুটির রাজনীতি প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পর ক্ষমতায় আসা নতুন সরকারের নীতিগত পরিবর্তনের প্রথম শিকার হয়েছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার। বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদে 2 দিনের সরকারি ছুটি বরাদ্দ ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই নিয়মে কাঁচি চালিয়েছে। সরকারি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঈদের ছুটি 2 দিন থেকে কমিয়ে মাত্র 1 দিন করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে কঠোর নিয়ম জারি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপটি কোনোভাবেই নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর আগে রাজ্যের মাদ্রাসাগুলোতেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার যে নির্দেশিকা জারি করা হয়েছিল, ঈদের ছুটি কমানো সেই ধারাবাহিকতারই একটি অংশ। সমালোচকরা মনে করছেন যখন কোনোভাবেই একটি সম্প্রদায়কে মানসিকভাবে দমিয়ে রাখা যাচ্ছে না, তখন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের উৎসবের আনন্দ এবং ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার এই সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতির সঙ্গে যদি প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশের চিত্র তুলনা করা হয়, তবে একটি সুস্পষ্ট পার্থক্য চোখে পড়ে। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং উৎসবের দিনগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় সরকারিভাবে ছুটি বরাদ্দ থাকে। শুধু তাই নয়, অনেক সময় নির্বাহী আদেশে সেই ছুটি বাড়িয়ে একাধিক দিন করা হয়, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। এমনকি সরস্বতী পূজার দিনও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে এবং উৎসব মুখর পরিবেশে তা উদযাপিত হয়। একটি রাষ্ট্রের দায়িত্ব হলো তার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং উৎসবের অধিকারকে সমানভাবে সম্মান করা। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের পূজা পার্বণে একাধিক দিনের ছুটি এবং রাষ্ট্রীয় আনুকূল্য পেতে পারেন, তবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গে কেন মুসলিমদের প্রধান 2টি উৎসবের একটির ছুটি কমিয়ে দেওয়া হবে? পর্যবেক্ষকদের মতে এই ধরনের সিদ্ধান্ত বিভাজনের রাজনীতিকেই আরও উস্কে দেয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি বা চরম পরিণতি এখন দেখা যাচ্ছে পশুর হাটগুলোতে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজ্যে গরু কোরবানির উপর এক প্রকার অঘোষিত নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাইকোর্টের নানা নির্দেশনা এবং রাজ্যের বর্তমান সরকারের গাইডলাইনে দোহাই দিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে গরু কেনাবেচা এবং কুরবানি করাটা এক চরম ঝুঁকিপূর্ণ এবং আইনি জটিলতার বিষয়ে পরিণত হয়েছে। সরকার এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলো হয়তো ভেবেছিল এই চাপের মুখে মুসলিমরা কোণঠাসা হয়ে পড়বে বা সংঘাতে জড়াবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। রাজ্যের মুসলিম সম্প্রদায় অত্যন্ত সুকৌশলে এবং শান্তিপূর্ণভাবে এই উস্কানিমূলক পরিস্থিতির জবাব দিয়েছেন।
তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে বা কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে সরাসরি গরু কেনা এবং কুরবানি করা থেকে নিজেদের সম্পূর্ণ বিরত রেখেছেন। কলকাতার রাজপথে তারা প্লেকার্ড হাতে মিছিল করে ঘোষণা দিয়েছেন আইনি বাধ্যবাধকতার প্রতি সম্মান জানিয়ে তারা গরু বয়কট করছেন। এর বদলে তারা ছাগল, ভেড়া, এমনকি চড়া দামে রাজস্থানী দুম্বা কুরবানি করার দিকেও ঝুঁকছেন। আর মুসলিমদের এই বুদ্ধিদীপ্ত বয়কটের ফলে সবচেয়ে বড় এবং মর্মান্তিক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার গরিব হিন্দু খামারি। যুগ যুগ ধরে এই খামারিরা সারা বছর ধরে গরু লালন পালন করেন শুধুমাত্র কোরবানির ঈদের হাটে বিক্রি করে কিছু লাভের আশায়। এই ব্যবসার উপর ভিত্তি করে তাদের সারা বছরের সংসার চলে। ছেলে মেয়েদের পড়াশোনা এবং মহাজনের ঋণ শোধ করার হিসাব নির্ভর করে। কিন্তু মুসলিমদের গরু কেনা বন্ধ করে দেয়ায় পশুর হাটগুলোতে এখন শ্মশানের নীরবতা। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা খামারিরা হাটে ক্রেতা না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। 1 বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করা গরুগুলো এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ বিক্রি না হওয়া এই গরুগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া, পরিবহন খরচ এবং সেগুলোকে খাইয়ে বাঁচিয়ে রাখার মতো আর্থিক সামর্থ্য এই গরিব কৃষকদের নেই। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বর্তমান সরকার যে নীতি গ্রহণ করেছে তার খেসারত দিতে হচ্ছে প্রান্তিক হিন্দু কৃষকদের। যে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার ভোট চায়, আজ সেই কৃষকেরাই রাজনীতির জাঁতাকলে পিষ্ট হয়ে সর্বশান্ত হচ্ছেন। এই চরম অব্যবস্থাপনা এবং রাজনৈতিক হঠকারিতার প্রভাব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা আঘাত হেনেছে প্রকৃতির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রেও। যার সবচেয়ে বড় প্রমাণ হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলোর বর্তমান করুণ দশা। প্রকৃতিতে এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকবে, এটাই চিরন্তন নিয়ম। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহের প্রতিদিন 8 থেকে 12 কেজি রেড মিট বা লাল মাংসের প্রয়োজন হয়, যা মূলত গরু বা মহিষের মাংস থেকেই মেটানো হয়ে থাকে। কিন্তু গরু ও মহিষ জবাইয়ের উপর নতুন বিধিনিষেধ এবং মাংসের সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে চিড়িয়াখানাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বাঘ এবং সিংহদের এখন বাধ্য হয়ে মুরগি বা ছাগলের মাংস দেয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে মুরগির মাংস খেলে বাঘের বন্য স্বভাব, শক্তি এবং প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও ছাগলের মাংসের দাম গরুর মাংসের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি হওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বাজেটের উপরও বিশাল চাপ পড়ছে। বন্য প্রাণীদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এই অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতি প্রমাণ করে যে পূর্ব পরিকল্পনা ছাড়া শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ থেকে নেওয়া সিদ্ধান্ত কতটা ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্রটি এক জটিল রাজনৈতিক প্রহসনের উদাহরণ। যদি কোনো জায়গায় প্রশাসনের কেউ এসে মাইক খুলে নেওয়ার কথা বলে, তাকে আপনি প্রশ্ন করবেন যে কোন আইনের ভিত্তিতে আপনি আমাকে এই মাইকটা খুলতে বলছেন। কোন ধর্মস্থান থেকে মাইক খুলে নেওয়ার অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের নাই। 13ই মে 2026 সে অর্ডারে পুরো উল্লেখ করা আছে মাইক কিভাবে বাজাবেন না বাজাবেন বিস্তারিত। যেই আসুক কর্মকর্তা প্রশাসনের, যেই আসুক না কেন, তাকে প্রশ্ন করবেন যে কোন অর্ডারের ভিত্তিতে আপনারা মাইক খুলতে আসছেন। দেখবেন উত্তর দিতে পারবেন। এতটুকু অনুরোধ, কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবেন না, নিজের কানে একবার হাত দিয়ে দেখুন আছে না নেই। আইন যেখানে আপনাকে বলে দিচ্ছে, আপনি অন্য কারো কথা শুনে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। এটাই বন্ধ করতে আসছে বলে তার উপরে চড়া হবেন না, অনুরোধ করছি। এটা যুক্তিতর্ক দিয়ে বোঝাবেন, যে আপনাদের মধ্যে কাগজটা একটু বুঝতে ভালো পারে তাকে বোঝাবেন, তাকে দিয়ে প্রশাসনের কর্তার সাথে কথা বলবেন। আর অলরেডি বদমাইশি করে যদি মাইক খুলিয়ে দেয় বা বন্ধ করিয়ে দিয়ে যায়, আপনার এলাকার যিনি আইনের বিশেষজ্ঞ আছেন তার সাথে কথা বলে একটা চিঠি করে তার ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে দিন, তার দেখবেন অবস্থা খারাপ হবে। কারণ সে আইন বহির্ভূত কাজ করছে। মাইক বাজানো নিয়ে মানুষ একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ধর্মস্থানের মাইক বাজানোর ডেসিবেল কতটা হবে সেটা নিয়ে যেমন আছে, সাথে সাথে এটাও একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক ছড়ানো হচ্ছে যে ধর্মস্থান লাইক মসজিদ, গুরুদুয়ারা, মন্দির, গির্জা, এই ধরনের নাকি অনেক জায়গা থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। বা স্পেসিফিক যদি আমি বলি, মসজিদ থেকে নাকি মাইক খুলে নেওয়া হচ্ছে। সর্বপ্রথম বলবো, কোন ধর্মস্থান থেকে মাইক খুলে নেওয়ার অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের নাই। দ্বিতীয়ত, যদি কোনো জায়গায় খুলতে আসে মাইক, তাহলে প্রশ্ন করতে হবে যারা কমিটির মধ্যে আছে, ফোনে লাইভ চালাবেন, ভিডিও করবেন, যেই আসুক কর্মকর্তা প্রশাসনের, যেই আসুক না কেন তাকে প্রশ্ন করবেন যে কোন অর্ডারের ভিত্তিতে আপনারা মাইক খুলতে আসছেন। দেখবেন উত্তর দিতে পারবে না। কারণ পশ্চিমবাংলা সরকারের পরিবেশ দপ্তরের যে পরিবেশ দপ্তর আছে তার পক্ষ থেকে একটা অর্ডার সার্কুলেট হয়েছে 13ই মে 2026। সে অর্ডারে পুরো উল্লেখ করা আছে মাইক কিভাবে বাজাবেন না বাজাবেন বিস্তারিত। আমি আপনাদের একটা জানিয়ে রাখতে চাই, যেখানে নয়েজ পলিউশন রেগুলেশন এন্ড কন্ট্রোল রুলস 2000 সালের যে আছে, সেই আইনের
কে সামনে শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অসংখ্য অ্যাকশন এবং গরু কুরবানির বিষয় নিয়ে যে মমতা ব্যানার্জিও পদক্ষেপ নিয়ে এইগুলা আমরা দেখতে পাচ্ছি। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।